প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। যথারীতি আজকে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরই পরিচিত সিনিয়র সাংবাদিক এবং নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন নাসের। নাসের ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে আনার জন্য অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। তো আজকের আলোচ্য বিষয়ের মাঝে দেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমরা সবসময় কথা বলি। তো আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি যেতে চাই সাংবাদিক মঈনুদ্দিন নাসেরের কাছে। জানতে চাইবো, আচ্ছা নাসের ভাই, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক। আপনি বাংলাদেশের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক সকলের মেজাজ মর্জি সম্পর্কে আপনি বেশ অবগত। দীর্ঘ প্রায় 50 বছরের উপর রাজনীতির সঙ্গে আপনি সম্পৃক্ত। বাংলাদেশের নেতা থেকে শুরু করে সকলকে আপনি চিনেন, ইনক্লুডিং আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে চিফ ডক্টর ইউনূস সাহেব। তো আমি নাসির ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে গোপালগঞ্জ অপারেশন, যেটা গোপালগঞ্জ পদযাত্রা 24 বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে, এবং এই ঘটনাটি ঘটে 16 তারিখ। এবং আপনি জানেন গত বছরের 16 তারিখে যে ব্যক্তি শহীদ হয়েছিলেন সে আবু সাইদ, এবং আবু সাইদের শহীদ হওয়ার মাধ্যমে কিন্তু আন্দোলনের টার্নটাও অন্যদিকে মোড় নেয় এবং একটি অ্যাকচুয়ালি একটি বিধ্বংসী রূপ নেয়। তো এই 16 তারিখ কেন আমাদের পদযাত্রা নিয়ে গোপালগঞ্জ যেতে হবে? 16 তারিখ তো থাকার কথা ছিল রংপুরে, আবু সাইদের বাড়ির তার কবরের পাশে, সেখানে পরিবারকে সমবেদনা দেওয়া, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানানো। কিন্তু গোপালগঞ্জ টার্গেট কেন, আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ যে এই প্রশ্নটা এখন মানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আসলে আদৌ ঘটা উচিত ছিল কিনা। যদি আমি গোপালগঞ্জে কেন যাচ্ছে, গোপালগঞ্জে আপনার মানে যে এনসিপি বা অন্যান্য যারা আছে তারা সেখানে মিটিং করতে পারে, যে মিটিং করার জন্য যেতেই পারে, কিন্তু ওই দিন তারা গোপালগঞ্জ বেছে নিয়েছে। এরা নিশ্চয়ই একটা পারপাস আছে, এই যে পারপাসফুলি তারা করেছে, কিন্তু পারপাসফুলি করলেও সেখানে আপনার মানে যে আজকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 5 জন লোক নিহত হয়েছে। সেই এই যে এটা কিন্তু সেই ওই দিন ঘটার উচিত ছিল না। এখন মানে সরকার, ব্যাপারটা হচ্ছে যে আমি আগেও বলেছি আপনার মানে আসলে বাংলাদেশে এই যে বর্তমানে যে সরকার আছে এটা মানুষ ফিল করে কিনা। আসলে সরকারই হয়তো সম্ভবত উৎসাহিত করছে যে যাতে হাতে তারা আইন হাতে তুলে নেয়। এখন মানে এই এই জিনিসটা যে গোপালগঞ্জে যে যেভাবে আহ, সেই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা সম্পর্কে আমাদের হোম মিনিস্ট্রি থেকে কোনো বক্তব্য নাই। আপনার মানে হোম উপদেষ্টা যে যিনি আছেন জাহাঙ্গীর সাহেব, তিনি আসলে আদৌ তিনি ওইখানে থাকার যোগ্যতা আছে কিনা বা যুক্তিযুক্ত কিনা ওইখানে উনি, সেটা আমার এখন প্রশ্ন জাগে যে উনি আসলে কি তিনি সেখানে কি হোম মিনিস্ট্রি নিয়ন্ত্রণ করছেন না অন্য কিছু করছেন। উনি যখন ঘটনা ঘটে যায় তখন তিনি বলেছেন যে আমি রাতে জেগেছিলাম। তা আবার উনি দেখা যায় যে মানে উনার ইয়েতে আপনার মানে এই সমস্ত ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের যে ঘটনা এটা অত্যন্ত আপনার মানে দুঃখজনক। সেই ঘটনাকে আমি যারা যে 5 জন লোক মারা গেছে সেই এবং মানে যারা নিহত হয়েছে সেই ঘটনা আমি মানে অত্যন্ত ইয়ে করি। বলা যায় যে আহ, 1 বছর পূর্বে সেই দিন আপনার মানে অনেক লোক মারা গিয়েছে, অনেক বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশের। আন্দোলন আমি বলি না এটাকে, এটা একটা আমি অনেক দিন পরে আরেকজনকে, আপনি মানে অত্যন্ত বিজ্ঞ রাজনীতিক বদরুদ্দিন উমর সাহেব, তিনি এই শব্দটা উচ্চারণ করেছে, সেটা একটা বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণ তো কোনো আন্দোলন বা কোনো অভ্যুত্থান বা কোনো বিরাট ধরনের কোনো কিছু হয় নাই সেদিন। মানে অ্যাকচুয়ালি একটা বিস্ফোরণের মুখে সরকারের পতন হয়েছে। এখন মানে সরকারের যে পতন হয়েছে, সে সরকারের পতনের দিন আপনার মানে গোপালগঞ্জে যেতে হবে কেন?
এবং গোপালগঞ্জে যেতে হলেও সেখানে এ, যে পাঁচজন লোকের নিহত হওয়ার ঘটনা ঘটবে কেন? সরকার কি আসলে কি তাহলে বলতে হয় সরকারই এটা উস্কানি দিয়েছে এই এই ঘটনা ঘটার জন্য? এবং মানে সরকারের পক্ষ থেকে এটার কোনো নিয়ন্ত্রণের বা এটা করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এবং গ্রহণ করা হয় নাই কেন? আসলে ব্যাপারটা, জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে সরকার, এই সরকারের দায় দায়িত্ব আপনার মানে অত্যন্ত নাজুক। এবং দায় দায়িত্ব নাজুক বলতে ফ্রেজাইল। ফ্রেজাইল মানে দায় দায়িত্ব, তারা বেসিক্যালি তাদের কোনো ওয়ার্ক, কাজ করার কোনো রুলস অফ বিজনেস নাই। রুলস অফ বিজনেস তারা ফলো করে সেখানে কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। এবং যে কারণে এই ঘটনাগুলি ঘটেছে। আর গোপালগঞ্জের আরেকটা জিনিস আমি অন্যদিকে আমি একটু করে বলবো যে এতগুলি এখানে যাচ্ছে, ঠিক আছে, অলরাইট, মানে মানুষেরা করেছে সেখানে, কিন্তু দা, খন্তা, কুড়াল এবং মানে নিয়ে কি কারণে ওইখানকে গোপালগঞ্জের লোকজনকে বাধা দিতে হবে, সেটাও একটা বিচার্য বিষয়। তাহলে জিনিসটা সরকারের পক্ষ থেকে যেমন ব্যর্থতা রয়েছে, স্থানীয় রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন স্থানীয়ভাবে, তাদেরও আপনার মানে উস্কানি রয়েছে সরকারের। এবং এনসিপির তো আপনার মানে তারা তো আছে, বসেই আছে যে মানে একটা ঘটনা ঘটাবে, যাতে হয় একটা ঘটনা ঘটাতে চায়, যাতে এটা আরেকটা নির্বাচনের যে এটা কথা চলছে আগামী এই দিনে, সেটাকে বানচাল করার জন্য। এই হচ্ছে যে আমার বক্তব্য আর কি। এটা বেসিক্যালি কোনো ইজিলি আমি কোনো ইয়ে ড্র করতে পারি নাই, কোনো কনক্লুশন ড্র করতে পারি নাই। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা যাব ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সভাপতি। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে প্রশ্ন, এই যে নাসির ভাই একটা বিস্তৃত ব্যাখ্যা দিলেন গোপালগঞ্জের বিষয়, এখন আপনার মতো করে আপনার কি ভাবনা, বা আপনি কি ভাবেন গোপালগঞ্জে কেন এই ধরনের ঘটনা গোপালগঞ্জে ঘটলো? ধন্যবাদ রতন ভাই, আমাকে আজকে আবারও ডেকেছেন। নাসির ভাইয়ের সাথে, নাসির ভাই সালাম নিবেন, আশা করি ভালো আছেন। এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আপনার এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, প্রবাসে এবং বাংলাদেশের 17 কোটি মানুষের যারাই দেখবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে যে আমাদের কথাটা তারা শুনবেন আর কি, বা দেখবেন। তাদের শুভেচ্ছা জানিয়ে আমি যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো, রতন ভাই, বাংলাদেশ একটা আজব দেশে আমরা পরিণত করেছি। 71 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমে বেরিয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি গত 5ই আগস্টে অবৈধভাবে, জোরপূর্বক, অসাংবিধানিক উপায়ে ফ্যাসিস্ট ইউনূস এরাকে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকারকে বাধ্য করে দেশ, এবং সেখানে আমাদের সর্বশেষ মানে আস্থার জায়গা সেনাবাহিনীরও মনে হচ্ছে এখন আপাত দৃষ্টিতে বিরাট একটা ভূমিকা ছিল। আমি, নাসির ভাই, এই ব্রেকটার মধ্যে আপনাকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, সেনাবাহিনী এই মানে এরকম ভাবে, সেনাবাহিনী তো এরকম ভাবে তার ভূমিকাটা কি, আপনি কি মনে করেন? সেনাবাহিনী তো এতদিন আমরা যে ভূমিকা দেখলাম অন্যরকম। না না, সেনাবাহিনীর ভিতরে আপনার মানে একক কোনো সিদ্ধান্ত নাই। সেনাবাহিনী কিন্তু কয়েক ধারায় কাজ করছে। সেনাবাহিনীর ভিতরে একমুখী কোনো চিন্তা ভাবনা নাই। সেনাবাহিনী যেমন মানে ওয়াকার সাহেবের সাথে আরো অনেক জুনিয়র অফিসারদের সাথে মতের মিল নাই। এটা কিছুকে মিলা, এটা আমার কেন জানি ধারণা, ষোলো যেই 16 তারিখের যে ঘটনা, সেই ঘটনা যেভাবে তারা কোঅর্ডিনেটেড ওয়েতে এটা মোকাবেলা করার কথা ছিল, সেভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে মোকাবেলা করা হয় নাই। এবং এটা ওটা কি করে যে আপনার যে হোম মিনিস্ট্রির এটা পুরোপুরি দায়িত্ব, এবং হোম মিনিস্ট্রির পুরোপুরি ব্যর্থতা। এবং মানে এটা তারা নিয়ন্ত্রণ করতে এবং মানে এই সুষ্ঠুভাবে এই পদচারণা সেটাকে লিড করতে বা সেটাকে পাস হয়ে যেতে তারা দিতে ব্যর্থ হয়েছে। এটা মানে হচ্ছে যে এই সরকার বেসিক্যালি, এই সরকারের কোনো রাজনৈতিক উপদেষ্টা নাই। এবং মানে এই সরকার যে লোকালি বা রিজিওনালি বা সরকার দেশের মধ্যে যে আছে, সেই সেটাকে এই সরকার কোনো রাজনৈতিকভাবে মোকাবেলার কোনো প্রস্তুতি তাদের নাই।
এবং মানে এই সরকার এই দিক থেকে আমার মনে হয় পুরোপুরিভাবে ব্যর্থ, এবং আগামী নির্বাচনও এর থেকে আপনার মানে হয়ে যেতে পারে এটা। আহ, আপনার মানে আগামী নির্বাচনও আপনার মানে যে কোনো ভাবে এটা আহ, নষ্ট হয়ে যেতে পারে। এটা আমার মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা, দিস ইজ দ্য বিগিনিং। দেখেন শুধু এটা না, আপনার মানে জামাতে ইসলামে যে আগামীকাল আজকে যেটা অনুষ্ঠান করতেছে, সেখানে প্রথমবারের মতো ঢাকা ইউনিভার্সিটি বোধহয় একটা নোটিশ দিয়েছে যে আপনার মানে এখানে ইয়ে না করতে, যে শিক্ষার দিক থেকে বলছে যে তোমরা আগেই চলে আসবে। দ্যাট মিনস তারা আজ করতেছে, সামথিং উইল হ্যাপেন। আপনার মানে দিস ইজ নট এটা গুড সাইনিং। সেটাই। তো সিদ্দিক ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি দেখছেন, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনাকে। এখন সেই আবার আপনার কাছে ফিরে যাচ্ছি। গোপালগঞ্জ নিয়ে আপনার সর্বশেষ কি জানেন এবং কেন এমন ঘটনা ঘটলো? যেটা আমি একটু শুরু করেছিলাম, একটা বৈধ সরকার যখন কোনো দেশে না থাকে, তখন এরকম অবস্থা হওয়াটাই স্বাভাবিক। যেটা নাসির ভাই বলতেছিলেন, একটা সরকারের বিজনেস কি হবে, টার্মস অফ বিজনেস যেটা থাকে না, সেটা একটা সরকার হয় না। এই সরকার, দেশে যার কোনো সরকার আছে, সেটা প্রমাণ এখন পাওয়া যাচ্ছে না। এবং এটাই স্বাভাবিক যে ঘটনাটি ঘটেছে 5ই আগস্টে, মিটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট ইউনূস সাহেব যে অবস্থা করেছেন দেশে। দেশে তো কোনো আইন বলে কোনো অবস্থা নেই বর্তমানে। যেহেতু আইনের প্রয়োগ নাই, সেই জন্য যে কোনো ঘটনাই ঘটতে পারে। এখন আমি আপনার সাথে কথায় আসি, 16ই জুলাই কি ঘটনাটা ঘটলো, কেন এত লোকের জীবন দিতে হলো? এই 16ই, নাসি ভাই বলতেছিলেন যে বিস্ফোরণ, 16ই জুলাই যদি 24 সালে বিস্ফোরণ হয়ে থাকে, 16ই জুলাই কিন্তু 6 জন ছাত্র মারা গিয়েছিল। এবং 6 জন ছাত্র মারা যাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেটাকে করেছে, শোক জানাইছে। এবং সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিশন করে তিনি ঘোষণা দিয়েছিলেন কিভাবে কি কারণে এই 6 জন ছাত্রের মৃত্যু হলো। কিন্তু এখানে যদিও নাসির ভাইও বলেছেন, পত্র পত্রিকা টিভিতে বলেছেন 5 জনের মৃত্যু হয়েছে, আমার কাছে যে নাম্বার আছে, আমার কাছে যে ইনফরমেশন আছে গোপালগঞ্জ থেকে, সেখানে 27 জন কনফার্ম করছে, 27 জন মারা গেছে। অনেকের ধারণা অর্ধ শতাধিক লোক মারা গেছে ওই দিন। কারণ এমন ভাবে সেনাবাহিনী গুলি ছুড়েছে যে সেখানে কিন্তু কোনো লক্ষ্য করা হয়নি যারা কারা। 16ই জুলাইতে তখন সংগ্রাম চলছিল, ছাত্রদের কোটা আন্দোলনের সংগ্রাম চলতেছিল, একটা প্রোগ্রাম থ্রো করেছিল। আর এখানে এখানে ছিল কি ওই দিন, যেটা অনেকে যে উনি বললেন যে ওই জায়গাটা 16 তারিখে প্রোগ্রামটা দেওয়া ঠিক হয়েছে কিনা, আমি ওটা ঠিক সে বলবো না। কেন তারা রং করে যদি করতে পারে, করতে পারবে, করতে পারবে না এমনটি কথা নয়। তবে যেহেতু একটু সেনসিটিভ এরিয়া, সেই হিসাবে ওখানকার জেলা প্রশাসক, ওখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষার পরে, তাদের জানা উচিত ছিল। তাদের হয়তো বা জানে, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা, বা যারা জানমালের নিশ্চয়তা দেবে, তারা মনে হয় তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে বলে এখন এখন মনে হচ্ছে। তা না হলে একটা আলোচনা, একটা দলের আটল আলোচনা সভাকে কেন্দ্র করে এত লোকের মৃত্যু হবে, এবং সেটা যেটা বলছে একটা ষড়যন্ত্র, নির্বাচন নাকি এলা কথা, আমরা আমরা হলো নির্বাচন আমরা বিশ্বাস করি না। এখানে এখানে আমরা ওই সমস্ত আমি কথা বলতে চাচ্ছি না। তবে যে ঘটনাটি ঘটেছে সেটা যে ভয়াবহ, সেটা কিন্তু সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উনি বললেন। আমি বলবো, যেহেতু উনি এখন জেনারেল মানুষ, দেশটা আমাদের জেনারেল ভাইয়েরা চালাচ্ছেন, আমি সেভাবে মন্তব্য করতে চাই না। উনি কিন্তু বলেছেন আমরা জানতে পারিনি এত বড় ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। তার কারণ সত্যিকারের অর্থেই গোপালগঞ্জে কিন্তু ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটা আমি বললাম, অর্ধ শতাধিক লোক জীবন দিয়েছে এবং প্রায় 500 মতো লোক আহত হয়েছে। এবং সেটা প্রমাণ এখন দিনে দিনে আরো বেড়ে যাচ্ছে এই কারণেই যে ওই দিন থেকে কারফিউ দেওয়া শুরু করেছে, সে কারফিউ কন্টিনিউ করছে, নৌবাহিনী নিয়োগ করা হয়েছে। তার কারণে মনে হচ্ছে এটা একটা যুদ্ধ ক্ষেত্রে পরিণত করেছে এই ফ্যাসিস্ট ডক্টর ইউনূস দেশটাকে। এবং সেটাকে পরিপক্ক করার জন্য তার কিন্তু একটা প্রমাণ আজকে পাওয়া গেল, যে এই ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের যে অফিস করলেন, এই অফিসগুলো হয় কনফ্লিক্ট দেশগুলোতে। এটা 17তম দেশে ডক্টর ইউনূস সাহেব
সে জাতিসংঘের অফিস করে দিলেন, 3 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। তার কারণ এই দাঁড়ায় যে এই দেশটা আর আমাদের 5ই আগস্টের আগে আমরা আমাদের যে সরকারগুলো ছিল সেই দেশটা আর নেই। এই দেশটাকে একটা কমপ্লিট রাষ্ট্রে পরিণত করছে, এবং সেই কমপ্লিট রাষ্ট্রের যে অবস্থাটা হয় সেই অবস্থারই আমরা লক্ষ্য দেখছি গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে আজকে আপনি হয়তো খবর পেয়েছেন, নাসির ভাই খবর পেয়েছে, আমরা সবাই জেনেছি যে পুরুষ শূন্য গোপালগঞ্জ, এবং দেখবেন 2-1 দিন পরে ওটা মেয়ে শূন্য গোপালগঞ্জ হয়ে যাবে, এবং মহিলা শূন্য গোপালগঞ্জ হয়ে যাবে। তো এই হলো অবস্থা বর্তমান সরকারের কর্মকাণ্ড। এবং আরো একটু যদি যোগ করতে চাই, আজকেও দেখবেন ঢাকা শহরে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি সরকার, তুমি কে সরকারকে, জঙ্গি সরকার। এই যে স্লোগান হলো, কার সামনে? আমার এই সেনাবাহিনীর সামনে, বিজিবির সামনে, পুলিশের সামনে, এবং সর্বোপরি ফ্যাসিস্ট ইউনূস সরকারের সামনে এই স্লোগান হলো বাংলাদেশে 54 বছর বছর পরে এসে একটা নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ দল নয়, এই দলটি নিষিদ্ধ। সেই নিষিদ্ধ দলের কর্মকাণ্ড এবং সারা ঢাকায় আজকে যে পোস্টার করেছেন, এই পোস্টার এই সরকারের সহযোগিতা হয়েছে। মূল কথা আমি যেটা বলতে চাই, বা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ 71-এ 30 লক্ষ শহীদ ছিলেন এবং 2 লক্ষ মাবন সম্ভ্রম বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই বাংলাদেশ আজকে সেই বাংলাদেশের অবস্থা নেই। এবং সেই জন্যই আমাদেরকে একটু সবাইকে আমি আবেদন রাখবো, সবাইকে একটু বিবেচনা করে দেখেন যে আমার এই দেশ, আপনার এই দেশ, 17 কোটি মানুষের এই দেশ, বঙ্গবন্ধুর এই দেশ, এই সবুজ পতাকার দেশ আজ কোন পথে, কারা এই দেশটা কোন দিকে নিয়ে যেতে চায়? আমি এক কথায় বলতে চাই, 71-এ যারা পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি আজকে ফেসিস্ট ইউনূসের হাত ধরে মিটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আজকে আমাদের এই দেশটিকে কনফ্লিক্ট দেশ হিসাবে অলরেডি আজকে তারা সাইন করেছে। এবং এখন আমাদের কাজ হবে সবাইকে, এখন আমি সবাইকে, সব দলকে, জঙ্গি দলগুলো ছাড়া আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বিবেচনা করেন। হ্যাঁ, আওয়ামী লীগ 15 বছর এই দেশটাকে পরিচালনা করেছে। আওয়ামী লীগের যে ভুল ত্রুটি ছিল না তা না, আওয়ামী লীগ দলেরও ভুল ত্রুটি ছিল না, আমরা কেউ পারফেক্ট না। তবে 71-এর যে চেতনা, সেই চেতনার থেকে আমরা সরে যাইনি। আমরা সেই 54 বছরে বাংলাদেশে সারা বিশ্বে একটা উন্নয়নশীল দেশে আমরা নিয়ে আসছিলাম। ঠিক সেই মুহূর্তে সেই পরাজিত শক্তি, 71-এ সেই পরাজিত শক্তি মিটাকুলাস ডিজাইনের প্রবক্তা ফ্যাসিস্ট ইউনূসের সহযোগিতায় আজকে এই দেশটিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে গেছে। এবং সেটা শুরু করেছে যে যেখান থেকে, যার নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছিল, সেই গোপালগঞ্জ থেকে শুরু করেছে এই ডক্টর ইউনূস। তার প্রতিহিংসামূলক মনোভাব চরিতার্থ করার জন্য আজকে আমাদের 17 কোটি মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়েছে। আচ্ছা, ডক্টর সিদ্দিকুর রহমান, আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের বক্তব্য। আমি এখন যাচ্ছি প্রখ্যাত সাংবাদিক মঈনুদ্দিন নাসেরের কাছে। আচ্ছা নাসের ভাই, একটা বিষয় আপনি বলুন তো, যে এই যে ছাত্র বিপ্লব, যেটা আপনি বললেন, যে বদরুদ্দিন ওমর বললেন যে একটা বিস্ফোরণ হয়েছে। আচ্ছা, এখানে তো আর্মি গুলি করে নাই, কিন্তু আর্মি কিন্তু বলছে যে আর্মি কোনো গুলি করবে না, ওয়াকারুজ্জামান তখন সেটা বলছিল। কিন্তু গোপালগঞ্জে কিন্তু আর্মি গুলি করছে বা আর্মি তাদেরকে মারছে। তো এই বিষয়, এইটার রেসপন্সিবিলিটি কে নিবে, আর্মি না ডক্টর ইউনূস? না না, এটা এটা বোধ, এটা মানে ডক্টর ইউনূস বলেন আর আর্মি বলেন, এটা একই কথা। এখন এই আর্মির পিছনে না থাকলে ডক্টর ইউনূস তো টিকে থাকতে পারে না। এটা তো সবাই, এটা তো সত্যি কথা। আপনার ডক্টর ওয়াকার সাহেব যতই বলুন না কেন, তাকে বাধ্য হয়ে প্রফেসর ইউনূসকে সমর্থন করতে হয়, তাকে টিকিয়ে রাখতে হবে। কারণ টিকিয়ে না রাখলে তো উনি নিজেই টিকবেন না। এটা 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 প্রশ্নের ব্যাপার না, এটা আমি মানে কিন্তু গোপালগঞ্জে যেটা হয়েছে সেটা নিয়ে আমি বলি, এখন মানে গুলি চালিয়েছে সরকার, এটা মানে সরকারকে, আপনি আর্মিকে বাদ দিয়ে তো সরকার না। আচ্ছা, তো এই প্রেক্ষিতে আরেকটা কথা আপনাকে বলি, তো এই তাই যদি হয়তো শেখ হাসিনাকে, ওই যে যে বিপ্লব হলো সেখানে বলছে যে শেখ হাসিনাকে দেয়, তার গণহত্যার বিচার করতে হবে তার। তো আজকে আজকে যদি আওয়ামী লীগের লোকজন বলে যে গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড করছে সেই হত্যাকাণ্ডের জন্য ইউনূসের বিচার হতে হবে, তাহলে
সেটা আপনি মানে বলতেছে তো। গোপালগঞ্জবাসী কি বলবে সেটা আমি করছি না, তবে শেখ হাসিনা একটা বিস্ফোরণ বলেন আর যাই বলেন, উনি কিন্তু একটা আন্দোলনের মাধ্যমে উনি পালিয়ে গেছেন। এটা দিস ইজ দেয়ার ইজ নো উনি পালিয়ে গেছেন উনি এমন ভাবে পালিয়ে গেছেন, উনি কাউকে ও বলেও যেতে পারেন না যে আমি পালিয়ে যাচ্ছি। দিস ইজ দি কাজে উনাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো আলোচনা নাই। কারণ উনি হচ্ছেন যে উনি পলায়ন পর মনোবৃত্তির একজন নেত্রী। এটা আমি এটাকে করি না। তবে গোপালগঞ্জের যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে আমি নিন্দা করি, যে এই ঘটনার পুরোপুরি দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা এটা হচ্ছে যে ইউনূস সাহেব সরকার হোক আর এটা সেনাবাহিনী সরকার হোক, যে হবে হোক, তাদেরকে নিতে, এটা অন্য কেউ না। কারণ তাদের জানা উচিত ছিল যে আপনার মানে গোপালগঞ্জে কারা আপনার করেছে, কারা সেখানে কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেখানে কোনো রেজিস্ট্যান্স হবে কিনা, সেটা আপনার মানে হোম মিনিস্ট্রি সেখানে রেকি করা দরকার ছিল। সেখানে আগে এটা তো হঠাৎ করে প্রোগ্রামটা হয় নাই, প্রোগ্রামটা হ্যাঁ, অনেক। সেটাই সেটাই বলছি যে আপনি কি মনে করেন যে এমনও তো হইতে পারতো যে পোলাপানগুলি যে ওখানে যাবে, ডক্টর ইউনূস নিশ্চয় ঘটনাটা জানতেন, উনি তো বলতে পারতেন যে আজকে আবু সাইদের ওই দিন 16 তারিখ আবু সাইদের মৃত্যু দিন, এবং এটাই মেন দিন। এই দিন গোপালগঞ্জ না গিয়ে তোমরা রংপুরে যাও। উনি তো এটা বলতে পারতেন, এটার সংজ্ঞাটা এড়াইতে পারতেন তো। উনি কি বলবেন সেটা উনি বলবেন, এটা আমি উনার অ্যাডভাইজার না। উনি যেটা করেছেন সেটাই আমি বলবো। উনি করেছেন যেমন মানে পরের দিন, ঘটনার পরের দিন উনি একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতি দিয়ে উনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, উনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন, উনি সেখানে করেছেন যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করেছে সেটার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। সেটাই আমি দেখবো। আমি আমি দেখছি না যে আমি উনার অ্যাডভাইজার না। উনার অ্যাডভাইজাররা উনাকে কি বলবে সেটা উনি জানেন। উনি নির্ধারণ করেছেন। উনি সাখাওয়াত সাহেবকে সরিয়ে সেখানে জাহাঙ্গীর সাহেবকে আনছেন, যিনি হোম মিনিস্ট্রির কিছুই জানেন না। উনি একটা বোবা, উনার পদত্যাগ করা উচিত। লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত এই ভদ্রলোকের। এই জাহাঙ্গীর মিয়ার অবশ্যই পদত্যাগ করা উচিত উনার, এবং না হলে তাকে কানে ধরে টেনে হোম মিনিস্ট্রি থেকে নামিয়ে দেওয়া উচিত। তার মানে এই ভদ্রলোক হোম মিনিস্ট্রি চালানোর কোনো উপযুক্ততা নেই, কোনো কিছুই নেই। উনি এতদিন পর্যন্ত করছেন কি? উনি 1 মাস পর্যন্ত তারা এখানে প্রস্তুতি নিচ্ছে উনি উনি রেখি করবেন না। উনি বলছেন যে এটা আমি জানি না। উনার যে জানি না বলছে থাপ্পড় মারা উচিত উনার গালে। উনি জানেন না কেন? উনি বসে রয়েছেন কেন সেখানে? হোয়াট ইজ দিস? এটা দিস ইজ, এই লোকটা তো বেয়াদব একটা। সারা বাংলাদেশের লোককে সে বলতেছে আমি জানি না কি হচ্ছে। এই বেয়াদব কি এখানে বসে রয়েছে? এই যদি বেয়াদব হয়, প্রফেসর ইউনূস তো বেয়াদব। কারণ এই বেয়াদবকে প্রফেসর ইউনূস কেন সহ্য? দ্যাট ইজ দি থিং। হোয়াই প্রফেসর ইউনূস এই বেয়াদবকে করে, তাহলে সেও বেয়াদব। দ্যাট ইজ দি থিং। আমি অন্য কোনো কিছু এটা নিয়ে আর অন্য কোনো কিছু বলতে করতে চাই না। কারণ এই যে গোপালগঞ্জের কথা বাদ দেন, আপনার মানে অন্যান্য আজকে যে কিছুদিন আগে মহিন চট্টা যে কথা বললো, ওর নাম কি আপনার, এই যে আরেকটা ছেলেকে, সোহাগকে সে মারলো, মাথাতে পাথর দিয়ে টুকাইয়া টুকাইয়া মারলো। এর কারণটা কি? এবং এটার কি, এটা হোয়াট ইজ দিস? আপনি মানে তো সিদ্দিক ভাই তো ঠিকই বলেছেন যে সরকার কি আছে। আমি 71-এর মুক্তিযুদ্ধের কথা বলছি না। আমি যদি 2024 সালে 16ই জুলাইয়ের কথাই বলছি, সেই দিন একটা আন্দোলন হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের তরে আপনার মানে একটা সরকার চলে যেতে যেতে পারে, তাইলে অন্য একটা যে কোনো এটা ঘটনার কারণে আপনার মানে এই সরকারেও কিন্তু পতন হইতে পারে। এটা এটা পলিটিক্স বড় নোংরা জিনিস। কোথা থেকে কিভাবে ইগনাইট হয় পলিটিক্স, এটা বলা মুশকিল। প্রফেসর ইউনূসের এই বুদ্ধ নাই। তার রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা দরকার। তার রাজনৈতিক উপদেষ্টাকে আমি জানি, এবং তারা ছাড়াও তারা তো সামনে আসে না। তারা জবাবদিহিতা তাদের নাই, যারা উপদেষ্টা থাকে সেই জবাবদিহিতা তাকে এস্টাবলিশ করতে হবে। সে যদি জবাবদিহিতা এস্টাবলিশ করার মতো কোন রাজনৈতিক উপদেষ্টা যদি সে নিয়োগ করতে না পারে, তাহলে তার ছেড়ে দেওয়া উচিত। এবং মানে ছেড়ে দেওয়ার জন্য সবচেয়ে তার সবকিছু বাদ দিয়ে নির্বাচন যদি পারে করবে,
নির্বাচন না পারলে এমনি ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। কারণ কোরবান আলী সাহেবের একটা কথা আছে, চেয়ার কোনোদিন খালি থাকে, চেয়ার আপনার মানে চেয়ার যে কেউ একটা আইসা ওই চেয়ার পূরণ করতে। তো মানে তো এটাও তো ঠিক, উনি কিন্তু কথা কম বলে, যেটা আপনি বলছেন তো ঠিক আছে, উনি কথা বলেন বিবৃতি নেই, কিন্তু তার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, সে কিন্তু বিবৃতিতে বলছে যে গোপালগঞ্জ একেবারে নর্মাল সিচুয়েশন, তেমন কিছু হয় না। এটা কি মনে হয় না যে উনার চেয়ে ওদের কথাবার্তা ও একটু? যে আপনি মানে যেটা বলছেন এটা আমি সিদ্দিক ভাইকে দেখছি না, কিন্তু এই না, যে সিদ্দিক ভাই বোধহয় ঘরে ঢুকতেছে, ওদের ড্রাইভ করে হ্যাঁ আমি আসি আমি আসি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না সিদ্দিক ভাই। হ্যাঁ, এখানে যে আপনার অন্ধকার হয়ে গেল কেন? হ্যাঁ আমি এই এই ভদ্রলোক নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ এই ভদ্রলোক নিয়ে কোনো আলোচনা করার মতো সে ওই লোক না। সে একটা হচ্ছে যে অপাঙ্গ না শফিক সাহেব, মানে শফিক সাহেব আসলে লোকটা কথা বলে বেশি, তার এত কথা কেন বলতে হয়? এই ভদ্রলোককে আমি কোনো সময় চিনতাম না। উনি আমাকে চেনেন কিনা জানি না। উনি সাংবাদিকতা কি ধরনের সাংবাদিকতা করেছেন সেটাও আমি জানি না। আমি মানে এ, আমি বলতে পারি না যে উনি আমার চাইতে হয়তো অনেক বড় সাংবাদিক, কিন্তু আমি উনার মতো একজন এ, গোবেচারা টাইপের একটা লোকের সাথে জন্য সম্পর্কে আমি কোনো গোবেচারা টাইপ বলতেছি বিকজ উনাকে যেভাবে বলতে বলা হয় সে হয়তো সেভাবেই বলেন। সিদ্দিক ভাই এখন ঠিক আছে, আপনি এইভাবেই থাকেন। হুম। উনার ওকে। হুম। আমি বেশি একটা আলোচনা করতে চাই না, কারণ উনি উনি আলোচনার অযোগ্য লোক। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন প্রখ্যাত সাংবাদিক মঈনুদ্দিন নাসেরের ওপিনিয়ন। এখন যাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান, ইনি এতক্ষণ ড্রাইভ করতেছিলেন, উনি হয়তো বাইরে কোথাও গিয়েছিলেন, সেখান থেকে ফিরতেছিলেন। এখন উনি ওনার ঘরে ঢুকেছেন। তো সিদ্দিক ভাই, ভালোই লাগতেছে, আগের চেয়ে বেটার, মাছ বেটার লাগতেছে দেখতে। সিদ্দিক ভাই, এই যে মঈনুদ্দিন নাসের বললো এতক্ষণ কথা, আপনি তো ওনার কথাগুলি শুনলেন। এই 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 যে স্বরাষ্ট্রমন্ত্রী বা এই সেনাবাহিনীর ভূমিকা বা এই যে আপনার ইউনূস, এই প্রসঙ্গে আপনার আপনার কি ধারণা যে কেন এটা কি কি কারণে এই ঘটনাটা এরকম হইতে পারে? এটা কি উম, মানে আপনার কাছে কি মনে হয়? আমরা তো বিভিন্ন জিনিসে অনুমান করতে পারি, গেস করতে পারি, যেমন মইনুদ্দিন নাসির সাহেব বললেন যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য অজুহাতটা টাইপ হইতে পারে। আপনার কি ধারণা? না, নাসির ভাই তো সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং প্রেক্ষাপটগুলো উনি তার তথ্য সহ বক্তব্যগুলো রেখেছেন এবং যুক্তি দিয়েই কথা বলেছেন যে 16ই আগস্টে 24 সালে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকারকে, যে ছাত্রগুলো মারা গেল 16 তারিখে, সেই আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরণই বলেন আর যাই বলেন, এটা তো একটা কোটা আন্দোলন, ছাত্রদের আন্দোলন ছিল। সেই সময়কার সরকার, আমাদের সরকার বা আমাদের দল, আমরা সেটা মোকাবেলা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা এবং তার জন্য আমাদের চরম খেসারত দিতে হয়েছে। যদি এবং দিতে গেলেও 16 তারিখেই কিন্তু রাত্রেই মানে শেখ হাসিনা উনি কিন্তু শোক প্রকাশ করেছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারদের উনি অনেকেরই গণভবনে নিয়ে এসেছেন, তাদের সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন যে কমিশন করে দিয়েছি এর বিচার করার জন্য। কিন্তু তার চেয়েও ভয়াবহ ঘটনা ঘটলো সেই 1 বছর পরে, 16ই জুলাই, বঙ্গবন্ধুর জন্মস্থান, আমরা যেটা আমাদের আদর্শের স্থান আমরা বলি, সেখানে তার চেয়ে 3-4 গুণ লোক বিনা কারণে তারা জীবন দিল। আজ পর্যন্ত অবৈধ সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, এটা তো দুঃখ প্রকাশ করা দূরের তো কথা, যেটা নাসির ভাই বললেন, সেনাবাহিনীকে উনি ধন্যবাদ জানিয়েছেন, যেহেতু সেনাবাহিনী গুলি করে এতগুলো লোক মেরেছে, উনি ধন্যবাদ জানিয়েছেন। এবং ধন্যবাদ জানিয়েছে আরেকটি কারণে, যে সেনাবাহিনীর যানবাহনে সেই তার দলের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ বাহিনী আমার সাধারণ মানুষকে গুলি করে মেরেছেন, উনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি ধন্যবাদ জানিয়েছেন যে আপনার বেটার কাজ করেছেন, কারণ এখান থেকেই তো বাংলাদেশ নামটা উচ্চারিত হয়েছিল, এখানে সেই জায়গায় এই কাজটি করেছেন এবং সেটাই ঘটনাটি ঘটছে। তবে সাথে সাথে নাসির ভাই যে বলল, যেভাবে পন্দিরিয়া এই 16ই আগস্টে গত বছরের ঘটনায় আমাদের এত বড় শক্তিশালী, এত বড় পুরোনো দল, 76 বছর দল নেতৃত্বে যে সরকার, সে সরকারকে কিন্তু তারা বলবো, এটা তারা স্বীকার করতে মানে আমার কোনো ই নাই যে আমরা সরে আসতে হয়েছে। জুলাইয়ের সেই 6 জন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে যে আন্দোলনটা, সেই আন্দোলনের মুখে যদি তাই হয়, এখনকার এনারও নাসিরউদ্দিন ভাই যেটা বললেন তার চেয়ে কঠিন
দিন হয়তো তাদের জন্য অপেক্ষা করছে। এবং শুধু তাই না, এটা কেবল তো গোপালগঞ্জ শুরু হয়েছে, এই আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে আমার বিশ্বাস। আমি যেটা মনে করছি, কারণ এটা লং টার্ম, যেভাবে আমি দেখছি দেশটাকে যেদিকে যে যাচ্ছে আজকের, সে তুমি কি আমি কে, জঙ্গি জঙ্গি কথায় যদি উচ্চারিত হইতে পারে বিনা দ্বিধায়, সে দেশটি তারেকদার ভাই কোথায় যাবে? এবং একটু আর মনে করে দিয়ে আর একটু, যে এই যে 5 জনের কথা যে বলা হয়েছে, 5 জনের মধ্যে কিন্তু একজন আমাদের আহ যেটা বলি মাইনরিটি গ্রুপের একজন জীবন দিয়েছে। এটা যে কোন দিকে টার্ন নেবে, এটা বলা বড় মুশকিল বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটে। তবে আমি আশা করব, এবং সবচেয়ে আরেকটি অ্যালার্মিং জিনিস যেটা হলো, যে জিনিসটাতে বর্তমান এই অবৈধ সরকার চুক্তিতে স্বাক্ষর করলো, কনফ্লিক্ট রাষ্ট্রের নাম ঢুকালো। এই কনফ্লিক্ট রাষ্ট্রের নাম ঢুকানোর ফলে আমরা যারা বিদেশে আছি, আমাদের যেমনটা ক্ষতি না হবে, আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার আমাদের সব দেশে রয়েছে, আপনার রয়েছে, নাসিদি ভাইয়ের, সবারই আজকে আমরা সেই কনফ্লিক্ট রাষ্ট্রে আমরা নাম লেখালাম। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। এবং এটা হওয়াতে সেই 71-এ যারা নিঃস্বার্থ ভাবে তারা তাদের লাস্ট হাইয়েস্ট স্যাক্রিফাইস, তাদের জীবন দিয়েছেন, তাদের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা করছি। আমাদের 2 লক্ষ মা বোনের সম্মানের সম্ভ্রমণে তাদের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা করছি। আজকে সেটা আরো প্রমাণিত হচ্ছে। আমাদের তৈরি হতে হবে এখন, আমাদের এখন সবকিছু ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যারা ছিলাম, যারা আমরা 71-এর পক্ষে, যারা আমরা পতাকার পক্ষে, যারা আমরা সংবিধানের পক্ষে, যারা আমরা জাতির পিতার পক্ষে, যারা আমরা 6 দফা আন্দোলন করেছি, যারা আমরা এই ভাষা আন্দোলন করেছি, সবার পক্ষে লোক সবাইকে আমাদের এখন এক হয়ে আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশে যে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদের ফিরে যেতে হবে। কোনো অবস্থাতেই কনফ্লিক্ট রাষ্ট্রে আমরা থাকতে চাই না। তাহলে আমরা যদি কনফ্লিক্ট রাষ্ট্রে আমাদের নাম যদি এটা থেকে যায়, তাহলে 71-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের যে অকৃতজ্ঞতা, সেটাই প্রমাণ হবে। তাই আমি আজকের আপনার এই প্ল্যাটফর্মের থ্রুতে, আপনার এই অনুষ্ঠানে আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো। হ্যাঁ, আমাদের আওয়ামী লীগ সরকার ছিল, আমরা আমাদের দোষ ত্রুটি ছিল, আমার অস্বীকার করার কিছু নাই। ওই সময় যারা মৃত্যুবরণ করেছে, সত্যিকার অর্থে তাদের, যারা মৃত্যুবরণ করে তাদের সবার রাইট আছে তাদের বিচার চাওয়ার। এবং অন্যায়ভাবে একটি লোকেরও জীবন জীবন দেবে, এটা আমি নিজেও বিশ্বাস করি না। সেজন্য আমরা এই দেশটাকে আমরা স্বাধীন করি নাই। এটাকে বোঝার একটা মেধা থাকা উচিত। এখন বোঝার, এই রাজনীতিকে বোঝার মেধাটা আমি মনে করি না যে এখন বর্তমান সরকারের রয়েছে। বর্তমান সরকার, আমি আজকে শুনলাম, আপনিও শুনেছেন, যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিদেশ বা প্রবাসী যারা আছে তাদেরকে আপনার মানে ইয়ে করছে, যে ভোটার করছে। ভোটার করছে। সেটা খুব বুঝছি। যদি তিনি যদি নির্বাচন যদি করতে চান, ভোটার যদি আপনার মানে এই ইয়ে করতে চান, ভোটার যদি উনি এইভাবে সুন্দরভাবে করে, যে প্রবাসীদেরকে ভোটার করে যদি করতে চান, তাহলে উনার আরো এই এই আমার মনে হয় না যে এই যেভাবে উনি রাষ্ট্র চালাচ্ছেন সেটা বা যেভাবে রাষ্ট্র চলছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, যেভাবে মাথাতে শিল শিল নোড়া দিয়া মানুষ মারছে, সেইভাবে যদি চলতে থাকে, তাহলে নির্বাচন আমার মনে হয় না যে এটা সম্ভব। এবং মানে এটা ফেব্রুয়ারি না, আগামী 26 সালের ফেব্রুয়ারি না, এটা 27 সালের ফেব্রুয়ারিতেও সম্ভব হবে কিনা আমার মনে হয় না। আর এটা এই আপনি বাড়ি তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে বাংলাদেশে কোনো পরিস্থিতি এখন এটা নর্মাল পরিস্থিতি না। এবং এখানে আরেকটা জিনিস শুরু হয়ে গেছে, এই সরকারের ভিতরে কিন্তু নেপই দইমার, এখন যাদের কোনো কন্ট্রিবিউশনই নাই, এরাই কিন্তু ওইখানে যে এই সরকারের ভিতরে আপনার মানে আপনার মানে ওইখানে কাজ করতেছে। যাদেরকে আপনি তো দেখেছেন, আপনি তো রতন দা এখানে দেখেছেন কারা কারা আন্দোলনে ছিল, কারা কারা ইয়ে করেছে, সেগুলি তো আপনি নিজেই দেখেছেন। আমাকে বলেন যে বাংলাদেশের যারা এখন মানে হাত নাড়তেছে, হাতা গুটাইতেছে এবং মানে বিভিন্নভাবে ইয়ে করতেছে, তাদের কয়জন এই আন্দোলনের ভিতরে ছিল? এখন কাজেই আপনার মানে নেপই দই মারে। এখন মানে নেপই দই মারার তার যখন শুরু হয়ে গেল, তখন আমার মনে হয় না যে খুব সহজে বাংলাদেশের পরিস্থিতি আপনার মানে এটা শোভন কোনো পরিস্থিতিতে উন্নীত হবে, যেখানে একটা মানুষ। আমাকে একটা প্রশ্ন আমি আপনাকে করি, নির্বাচন হলে কি আপনার বাংলাদেশের শান্তি আসবে? না, এখন মানে এটা এটা আমার প্রফেসর ইউনূস তো অন্তত এটুকু বুঝে, যদি উনি এটুকু বুঝেন, তাহলে হোয়াই ইজ
এটা উনি ফ্রেমিং করতেছে কেন এই জিনিসগুলোকে? হোয়াই ইজ ফ্রেমিং? আমি ওনার বিরুদ্ধে কথা বলতে চাই না, কারণ উনি একটা আসছিলেন। আমি ইয়ে ভাই যে আমাদের সিদ্দিক ভাই যেভাবে বলেন সেভাবে আমি বলতে চাই না, বাট উনি ফ্রেমিং করতেছেন কেন? উনি ইন্ধন দিতেছেন কেন? এবং উনাকে অ্যাডভাইস করতেছে কার? এখন আমার তো প্রশ্ন হচ্ছে যে উনার অ্যাডভাইজার বড় অভাব, অ্যাডভাইজারের বড় অভাব, অথবা নিজে কোনো অ্যাডভাইস নিচ্ছেন। এটা, এবং মানে যদি অ্যাডভাইজার যদি থেকে থাকেন, হি হ্যাজ টু বি ভিজিবল। তাকে দেখতে হবে, আমরা বুঝতে হবে, জানতে হবে হু ইজ হি। নাসির ভাই, উনার কিন্তু কিছু অ্যাডভাইজার বাইরে, দেশের বাইরে আছে। এটা এটা ভাবতেও খুব অবাক লাগে যে আমাদের দেশের একজন মানে সরকার প্রধানের উপদেষ্টা বা ওদের অ্যাডভাইজনেশনে কতিপয় ইউটিউবার যারা বাইরে, তারা বিভিন্ন এই ব্যাপারে কি ওদেরও তো উস্কানি থাকতে পারে বা আছে, ওরা তো বলেই, তারা আর খুব বুক ফুলিয়ে বলে। আমি সেটা উস্কানি আমি দিতে চাই না, বা উস্কানির মতো যারা যেভাবে কথা বলতেছে বা সেটা আহ, যারা ইউটিউবার ইজ ইউটিউবার, দে আর অ্যাক্টিভিস্ট, দে আর নট অ্যাডভাইস, দে ক্যানট বি। হোয়াই ইউ টেক দিস অ্যাডভাইস? আমার প্রশ্ন হচ্ছে সেখানে। আপনি মানে যে ইউটিউবার, যেমন মানে পিনাকি ভট্টাচার্য উনি বলছেন যে আমি তো অ্যাক্টিভিস্ট, আই এম নট দি জার্নালিস্ট। সে তো উনি পরিষ্কার ক্লিয়ারলি বলেছে। এবং মানে আমি অন্য কেউ বলছে কিনা আমি জানি না, তবে পিনাকি এটা। অ্যাক্টিভিস্টের কথা আপনি শুনবেন কেন? আপনি তো সরকার প্রধান, আপনাকে তো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল টু চুজ দি অ্যাডভাইস। আমি ফ্রান্সে বসে কথা বলতে পারি, আমি আমেরিকাতে বসে কথা বলতে পারি, কিন্তু আমি বাংলাদেশে বসে আমি কথা বলতে এটা এটা সেটা কে বলবে? বাংলাদেশে বসে বাংলাদেশের সরকারই বলবে। কারণ বাংলাদেশ সরকার যদি কথা বলতে না পারে, এবং মানে তারা যদি চুজ করতে না পারে কোন কথাটা বলবে, তারা যদি চুজ করতে না পারে কিভাবে দেশটা চালাবে, তাদের যদি, যেমন আমি আগেও বলেছি, এখনো বলছি যে রুলস অফ বিজনেস নাই তাদের, তারা কিভাবে, হাউ দে উইল কন্ডাক্ট দি ইলেকশন? ডেমোক্রেসি তো, ইলেকশন ইজ দ্য মেইন পার্ট অফ দি ডেমোক্রেসি। তা আপনি মানে ডেমোক্রেসি করবেন, আই 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 ডাউট মানে ডেমোক্রেসির যে সংজ্ঞা, এই সংজ্ঞাতে আপনার মানে ডেমোক্রেসি বাংলাদেশে আদৌ আসবে কিনা, এটাও একটা প্রশ্নের ব্যাপার। এটা অন্যদিন আলোচনা করা যাবে। ওকে, আসছি সিদ্দিকুর রহমান সাহেবের কাছে। সিদ্দিক ভাই, আপনাকে একটা জিনিস মানে এটা অনেকেই আলোচনা করছে, নিশ্চয়ই আপনার কাছেও খবরটা আছে, যেহেতু আওয়ামী লীগ এবং গোপালগঞ্জের লোকজনদের সঙ্গে আপনাদের যোগাযোগ ছিল। তো প্রশ্নটা হলো যে এটা কি এমন কোনো প্ল্যান ছিল কিনা যে গোপালগঞ্জ থেকে ওরা টুঙ্গিপাড়া যাবে বঙ্গবন্ধুর বাড়িতে, এরকম কোনো প্ল্যান তাদের ছিল নাকি? যদি এটা হয় হয় যে গোপালগঞ্জে গিয়ে মিটিং করে তারা এসে পড়বে, তাতেও সমস্যা ছিল না। কিন্তু গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাবে কিনা এই ধরনের কোনো গুজব বা প্রপাগান্ডা কিছু ছিল কিনা আপনি জানা মতে? আমাদের কাছে কিছু গুজবই বলেন বা সত্য কি মিথ্যা তো বলা মুশকিল। তবে সবগুলো ডিস্ট্রিক্টে তারা গেছে। নতুন দল, যদিও সে নিবন্ধিত দল না, সরকারের পৃষ্ঠপোষকতায় তারা সার্কিট হাউসে, সার্কিট থেকে 17টি জেলায় তারা কিন্তু সমাবেশ করেছে, পথসভা করেছে। সেটা রাজনীতিতে করতেই পারে, এটা কোনো অন্যায় কাজ নয়, যেহেতু দল তারা করবে, দল করার অধিকার তো সবারই রয়েছে। কিন্তু গোপালগঞ্জের নাম দেওয়া হলো মার্চ টু গোপালগঞ্জ। এই মার্চ টু গোপালগঞ্জ যখন আমরা শুনলাম, তখন আমরা কিছু আমাদের একটু আতঙ্কের ব্যাপার এসেই গেল যে এই সরকারের সময় ডক্টর ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস, আমাদের ফাদার অফ দি নেশনের বাড়ি, যে বাড়ির থেকে স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতা সৃষ্টি হয়েছিল, 6 দফা সৃষ্টি হয়েছিল, সেই বাড়িটিকে বুলডোজার দিয়ে উনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সেই সে তারই সময়ে ওনার ওনাকে কি উনি জানেন নাই যে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে? এটা কনোটেশনটা যদি আপনি দেখেন, এর কানেকশনটা যদি দেখেন, আমরা যারা দল করি, আমরা যারা দলে বিশ্বাস করি, এটা স্বাভাবিকভাবে আমাদের চিনতে আসতেই পারে। এবং এই কথাটি ওই সময়ও বিভিন্ন সময় ইউটিউবে বলেন, বাংলাদেশের টিভিতে, টক শোতে বলা হচ্ছে, আরে বলা কেবল হয়। 32, 32 কেন, ওই টঙ্গিপাড়াও এরম করে দেওয়া হবে, কথা অনেকেই শুনেছেন। এখনো যে তারা করবে না, তারও কিন্তু সিওরিটি নাই। সেটা যে আমরা ঠেকাতে পারবো কি পারবো না, সেটা আমি বলতে বলতে চাই না যে আমরা ঠেকাতে, আমরা চেষ্টা করব। আমাদের শেষ চেষ্টা আমাদের থাকবে বঙ্গবন্ধুর তার যে সমাধি রয়েছে সেখানে যেন কেউ আক্রমণ করতে না পারে। তবে সে প্রচেষ্টা তাদের থাকবে। তারা তো 71-এর সবকিছু মুছিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর যে
স্মৃতিগুলো ছিল, স্বাধীনতার যত স্মৃতি ছিল যত মুছে ফেলে দিয়েছে। এখন তো শুরু হয়ে গেছে জঙ্গিদের সব। 64 জেলায় স্মৃতিসৌধ বানানো হয়ে গেল, 64 জেলায় কোটি কোটি টাকা খরচ করে। গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে 111 কোটি টাকা বরাদ্দ দিয়ে। সবকিছু ইতিহাস, 71-এর ইতিহাস সবকিছু মুছে ফেলার প্রচেষ্টা চলছে এই সরকার। সেখানে তো আমাদের আতঙ্ক থাকতে পারে। আমরা কি চুপ করে বসে থাকবো? হয়তো অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে, কিন্তু এটা তো হয় না। কোনো দলকে, 76 বছরের দলকে অধ্যাদেশ দিয়ে বন্ধ করা যায় না। আমরা প্রস্তুতি নিচ্ছি ভাই, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে আমরা কোনো অবস্থাতেই, আমার মনে হয় নাসিরুদ্দিন ভাই আমার পয়েন্টটা ধরতে পারেন নাই, হয়তো উনি হয়তো খবরটা জানেন না, যে আজকে এই সরকার জাতিসংঘে 3 বছরের অফিস করার যে চুক্তিটা স্বাক্ষর করেছেন, এই এই জিনিসটা হয় আপনার যতগুলো কনফ্লিক্ট কান্ট্রি দেখবেন বাংলাদেশে, 16টা কান্ট্রিতে তাদের এই অফিস আছে। এবং বাংলাদেশ আমরা সেখানে আজকে নাম লিখিয়েছি ভাই। এর সাথে এটা আজকে সবচেয়ে কালো দিন এই বাংলাদেশের। এই 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ আজকে সেই কালো দিন, সেখানে কেউ কথা বলছে না। আমি যেটা বলছি, আজকে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আইসিটিতে তাকে তাড়ানো হচ্ছে। যদি সেটাই করা হয়, আজ গত 16 তারিখে ডক্টর ইউনূস তার সেনাবাহিনী, পুলিশ বাহিনী দিয়ে যে এই যে, আমি তো মনে করি আমার কাছে যে খবর 7-8 জনের বেশি মৃত্যুবরণ করে, এই মৃত্যুর জন্য ডক্টর ইউনূসকেও আইসিটিতে বিচারে এখন, যেহেতু সে ওখানে আছে, এখনই তাকে অ্যারেস্ট করে সেখানে নিয়ে যাওয়া উচিত। হি হ্যাজ নো রাইট, রাইট অ্যাট দিস পয়েন্ট, যেটা হি হ্যাজ নো রাইট টু লিড দিস কান্ট্রি, বিকজ হি কিল্ড জেনারেল পিপল হিনিয়াসলি, মার্সিলেসলি। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, ছোট একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে। দেখেন সে মহিলাদের কান্নায়, বাচ্চাদের কান্নাতে কি করুণ অবস্থা, কি নির্মম অবস্থা এই লোকটার। এখনো সে হাসে কথা বলে। সে যে বললো সম্মান, এই যে লোকগুলো বললো, এটা তার লোক নয়, এরা বাংলাদেশের জনগণ নয়, এরা বাংলাদেশের নাগরিক নয়। এই যে মানুষগুলো নৃশংসভাবে হত্যা করা হলো, আমরা কোন দেশে বাস করছি রতন ভাই? এই দেশে আমরা, আপনি নির্বাচনের কথা বলছেন, কিসের নির্বাচন হবে বাংলাদেশে? কে নির্বাচন করবে? হু হ্যাজ গিভেন দ্যাট রাইট টু হিম? তার তো কোন লিগাল, কনস্টিটিউশনাল বা লিগাল তার তো কোনো রাইট নাই বাংলাদেশকে আর পরিচালনা। যে কাজটি 11 মাসে করেছেন, উনি সবচেয়ে বড় উপহার দিয়েছেন বাংলাদেশে, মপতন্ত্র উনি প্রতিষ্ঠিত করেছেন। আপনার আজকে কাছে আপনি আসতেছি। বলেন, আপনাকে বলেন, এই দেশে এখন যদি আমরা সরকারে যাই, যে কোনো সরকার গঠন হবে, এই মপতন্ত্র থেকে বা এই দেশ থেকে বাঁচাতে আমার মনে হয় আগামী 20-25 বছর আমাদের অবস্থা অবজ্ঞা করতে হবে। সে 5ই আগস্টের মধ্যে আমরা যেভাবে আজকে সেই বাংলাদেশ করতে, এই ডক্টর এপিসি ইউনূস সেই কাজটি গত 16 তারিখে সেটা আরো সুপ্রতিষ্ঠিত করেছেন। এবং আজকে এই জাতিসংঘের এই চুক্তিতে স্বাক্ষর করে সেটাকে চিরস্থায়ী করার সে পরিকল্পনা নিয়েছে। এবং সেই কারণেই আজকের ঢাকার এবং এই বাংলাদেশে আজকে স্লোগান ওঠে, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। এর পরিণতি খুবই। সিদ্দিক ভাই আসছি, সিদ্দিক ভাই আপনার কাছে আসছি। আর প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আর একটি করে প্রশ্ন নিব। আমি যাচ্ছি মঈনুদ্দিন নাসের ভাইয়ের কাছে। আচ্ছা নাসের ভাই, একটি মানে শেষ প্রশ্ন আপনাকে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে বলবেন। সেটা হলো, এই যে জাতি, এই বিষয়টা কিন্তু আমিও এতটা বুঝি নাই। আমি আমার কিউরিসিটি থেকে আপনার কাছে ব্যাপারটা জানতে, আমি জানি যে এই ব্যাপারটা আপনি ভালো জানেন। এই যে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস যেটা ঢাকাতে খোলা হলো, এটার উদ্দেশ্যটা কি এবং এদের কি কর্মকাণ্ড? আমি আমি এটা ওই যে এটাকে আমাকে যেটা সিদ্দিক ভাই যেটা বলছেন যে জাতিসংঘ হিউম্যান রাইটস এর অফিস, সেটা হিউম্যান রাইটস এর অফিস থাকতে পারে, মানে জাতিসংঘ বাংলাদেশ তো হিউম্যান রাইটস এর আপনার মানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস তো এমনিতেই আছে, সই করেছে। এটা তো আজকের না, বহু আগের বহুত এটা, আগে থেকে, দ্যাটস রাইট। আগে থেকে ওটা আছে। সেইটা এই সরকারের আমলে সেটা হিউম্যান রাইটস এর একটা অফিস করেছে, যাতে সো দ্যাট দে ক্যান মনিটর দি সিচুয়েশন। এখন তারা হয়তো যে 16 তারিখের যেটা দেখতে হবে, তাদের অ্যাক্টিভিটিস আমাদের দেখতে হবে। 16 তারিখের যে ঘটনা হয়তো তারাও সেটাও মনিটর করতেছে, হোয়াট ইজ গোয়িং, হোয়াট ইজ হ্যাপেন, হু ডিড ইট এন্ড হাউ ইট ওয়াজ হ্যাপেন। এগুলো হয়তো তারা নিজেরা মনিটর করতেছে। আজকে না হয় কালকে সেটা প্রকাশিত হবে, কালকে না হয় পরশুদিন সেটা প্রকাশিত হবে। আমি আমি সেটাকে নিয়ে কোনো উদ্বেগ না। কারণ মানে আমি যদি জাতিসংঘ, আমি বিশ্বের যদি মানবাধিকারকে নিয়ে যদি আমি ইয়ে করতে চাই, যদি বিশ্বাস করি, তাহলে এই মানবাধিকার বিরুদ্ধে কথা বলাটা, এটা এটা কিন্তু মানবাধিকারের পক্ষে আমাদের অবস্থান নেই।
সেটা আমি কিন্তু মানবাধিকারের পক্ষে সবসময় অবস্থান নিয়েছি। কাজেই আমি এই মানবাধিকার অফিসের আমি বিরোধিতা করবো না। এটা কোনোভাবেই, কারণ এটা ভবিষ্যতে, এটা আমি জানি না এটা কে কিভাবে করে। যেমন মানে আওয়ামী লীগ যে সমস্ত আইন করেছে, যেমন আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা করেছে, এটা কে করেছে? আওয়ামী লীগ করেছে, সেখানেই তাদের বিচার হবে। কথাটা বুঝছেন আপনি? মানে আজকে যে মানবাধিকার কমিশন যেটা যারা করেছে, এখন হয়তো সেখানে এ, এদেরই বিচার হবে, এদেরই ধরা হবে। কাজেই আমি এই যে মানবাধিকার কমিশন, এটা আমি খুবই এ, সমর্থন মানে এখন এই পর্যায়ে আমি এটা বিরোধিতা করার পক্ষে। বুঝতে পারছি। সিদ্দিক ভাই, আপনাকে লাস্ট প্রশ্ন। এই গোপালগঞ্জের ঘটনার পরে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। উনি কি বললেন? উনি বলছেন না না, উনি তো দুঃখ প্রকাশ, উনি খুবই স্বাভাবিকভাবে উনি মর্মাহত। এবং উনি বলেন যে এই ফ্যাসিস্ট ইউনূস, সে যে প্রথম বলছিল যে আমি আজকে দেশের ক্ষমতা, 8 তারিখে উনি ওনার ভাষণে বলেছিলেন আমি দায়িত্ব নিলাম, আমার কাজ হলো আজ থেকে আমরা একই পরিবারে, এক পরিবারের লোক আমরা। কিন্তু গোপালগঞ্জে উনি যে কাজটি করে নেন, সেটা কি এক পরিবারের কাজ? এই এই লোকগুলো কি, গোপালগঞ্জ যারা বাস করে তারা কি বাংলাদেশের জনগণ নয়? এভাবে কথা বলেছেন। এবং উনি আমাকে যেটা বলেছেন, যারা নিহত হয়েছেন তাদের খবর উনি রাখছেন। এবং আহ, তাদের উনি সর্বপ্রকার সহযোগিতা দেওয়ার জন্য আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন। এবং আমাদের সজাগ থাকতে বলেছেন। বাংলাদেশ জনগণের উদ্দেশ্যে নিয়ে বলেছেন যে দুঃখ কষ্টের ভেতর দিয়ে আপনারা যাচ্ছেন, এর অবসান ঘটবে। খুব হতাশ হওয়ার কিছু নাই। বিকজ একটা এমন একটা সরকার এখন যাদের জনগণের প্রতি কোনো কমিটমেন্ট নাই, জনগণের দ্বারা তাদের কোনো ম্যান্ডেট নাই, তারা জনগণ নিয়ে চিন্তা ভাবনা করবে না। তারা আসছে, যেটা আপনি বললেন, অর্ধেকের বেশি উপদেষ্টা আমার মতো বিদেশি সব সেখানে গেছে, সুযোগ পাইছে, তারা সেখানে মন্ত্রিত্বের যে বেনিফিট গুলো তারা ভোগ করছে। 11 মাসে 13 বার বিদেশে ভ্রমণ করছে। এবং হ্যাঁ, ওটা নাসির এই যে ভাই ওই, বলছেন আগে। হ্যাঁ। হ্যাঁ, ঐক্য কমিশন, এই যে কমিশন করেছেন, দেখেন প্রত্যেকটা যদি আহ, দেখেন। এবং উপদেষ্টাও, এদের স্বাস্থ্য উপদেষ্টা একজন কি বলে না বলে, কি যে অবস্থা। আজকে 11 মাস হয়ে গেল গোটা আন্দোলন কেন্দ্র করে। বলেন তো, শিক্ষা ক্ষেত্রে কোনো উন্নতি হয়েছে? এই ছাত্র শিক্ষক, এবং এবারকার যে রেজাল্ট হয়েছে দেখছেন, রেজাল্ট কোথায় নিয়ে গেছে, ছাত্রদের কোথায় নিয়ে, এটাকে একটা মানে সব দিক থেকে যদি বলেন, একটা করুণ অবস্থা সৃষ্টি করেছেন ডক্টর ইউনূস সাহেব। এবং সর্বোপরি যে ক্ষতিটা নিয়ে করে গেলেন সেটা হলো যে মপতন্ত্র। আপনি আমি কোনো কথা খালি যদি, আপনাকে যদি আমি পছন্দ নয়, খালি যদি বলি যে ওই যে আওয়ামী লীগের লোক যাচ্ছে, আর কোনো প্রমাণের দরকার নেই, সঙ্গে সঙ্গে ইউ আর ডেড। এই যে একটা অবস্থা সৃষ্টি করে গেলেন, এটাকে এখান থেকে উত্তরণ পাওয়া, এখান থেকে বের হওয়া ভাই কত যে কঠিন হবে। এবং গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটালো ভাই, এটা তো একটা, কি বলবো, বাংলাদেশে একটা স্বাধীন দেশে একটা সুন্দর সুসজ্জিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া আছে, এমনকি অবস্থায় ওপেনলি গুলি করে মানুষকে মেরে ফেলবে, এটা তো অনেক আমার সবচেয়ে মানে সবার চোখে তো লাগার কথা। যে সেনাবাহিনীর যানবাহনে ডক্টর ইউনূসের দলের নেতাদের সেই, এটাকে কোনোদিন দেখেছে পৃথিবী? আমার তো মনে হয় না পৃথিবী কোথাও এরকম ঘটনা ঘটেছে যে তাদেরকে একদিক তো তাদের সেনাবাহিনী যানবাহনে পিছনে কি বলে যে ট্যাঙ্কে তুলতেছে, অনেক দিকে গুলি ছুটতেছে, মানুষকে মারতেছে। কি নির্মম দৃশ্য! ইয়া ভাই, নেত্রী এটাকে খুবই উনি মানে কন্দনরত অবস্থায় আমার সাথে মত বিনিময় করেছেন। এবং বলেছেন হতাশ হবেন না। আমরা, উনি ওনার ওনার দিকতে বলছে, আমি কোন, যে আমার যদি বিচার হয় আইসিটিতে, ডক্টর ইউনূসেরও তো বিচার হওয়া উচিত আজকে এই আইসিটিতে। এই কথাটা উনি বলেছেন। আচ্ছা, সজীব জয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে আপনার? না, আমার সাথে ফোনে কথা হয়নি, মানে আমি লিখিত ভাবে কথা হয়েছে। এমনি গোপালগঞ্জের ঘটনার পরে তার সাথে আর আপনার কথা হয়নি? আমি তার সাথে না, আপার সাথে কথা বলার পর তো আমি আর অন্য সরকারের কথা বলার প্রয়োজন নাই। সেটাই। ওকে নাসির ভাই, আপনাকে একটা লাস্ট প্রশ্ন করে শেষ করতে চাচ্ছি। সেটা হলো, এই যে এই যে বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের ছবিতে মানে জুতা দিয়ে ইয়ে করা, আচ্ছা, এই যে সংস্কৃতি, এ- আপনার কাছে কি মনে হয়, কিসের? জিয়া রহমানের জুতা ছবিতে এটা এই ঘটনাটা আমি জানি না, এটা হ্যাঁ, তার ছবিতে ছবিটাকে নিচে দিয়ে জুতা, এটা যে উপর দিয়ে জুতা দিয়ে ইসে করছে। এ, আপনি বোধহয় জানেন। এরপরে ওই স্লোগান দিছে, টিনের চালে কাওয়া, তারেক রহমানের একটা বাজে শব্দ যেটা বলার আচ্ছা, দরকার নেই। হুম, হুম। এইটা
আমি আমি একটা জিনিস আমি তারেক রহমান সাহেবকে যদি সামনাসামনি দেখা হতো বা কথা হতো, তাহলে আমি জিজ্ঞেস করতাম যে আহ, তিনি দেশে ফিরেন না। এর ব্যাপারটা হচ্ছে যে আমি বিএনপি নিয়ে আরেকদিন আলোচনা করেন, মানে কারণ নিয়ে না, তখন সেটা করবো না। আমি বললাম যে আমাদের আপনি পলিটিক্যাল মানে যে যে স্লোগান, যে এই যে সংস্কৃতি কোন দিকে যাচ্ছে, আমি সেটা। না 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 পলিটিক্যাল সংস্কৃতি বিএনপি নিয়ে যদি আপনি আলোচনা, এই যে তারিক তারিক রহমান সাহেবের এটা যেগুলি এটা, যেমন মানে আমি বদরুল দুজার মতো লোকরে, ফাইনেস্ট একটা লোকরে দেখেছি যে বেগম জিয়ার গালে জোতা দিয়ে মার। কাজেই বাংলাদেশে তো কে কোন সময় কিভাবে বিহেভ করে সেটা এটা তো বলা বলা মুশকিল। মুশকিল। এটা বলা মুশকিল, কাজেই আমি ওটা দেখি নাই। আর একটা জিনিস হচ্ছে যে যদি এটা করে থাকে তাহলে সেটা কেন করছে। জিয়াউর রহমান আনডাউটেডলি রেসপেক্টেড পার্সন শুড বি অফকোর্স। দেয়ার, এবং মানে আর আপনার মানে বঙ্গবন্ধুর কথা তো আর মানে আমি ইয়ে করি না যে এটা এটা তো প্রশ্নাতীত ব্যাপার। তো আপনার মানে এগুলো যে এটা তো এইভাবে যে জুতা দিয়ে ইয়ে করা, এগুলো তো হচ্ছে যে কতগুলো পলিটিক্স না, এগুলো তো হচ্ছে যে প্রতিহিংসা, রিভেঞ্চিস্ট, এটা ইংরেজিতে একটা ইয়ে আছে, রিভেঞ্চিস্ট অ্যাটিটিউড থেকে এগুলি করা। এই রিভেঞ্চিস্ট অ্যাটিটিউড নিয়ে তো এই টক শোতে আলোচনা করা, এটা না করাই ভালো। ধন্যবাদ আপনাদের দুজনকেই। সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নাসির ভাই আপনাকে ধন্যবাদ। আমরা আর অন্য আরেকদিন কথা বলবো। আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।